আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন নির্দেশনা বাস্তবায়নে নেওয়া হবে ব্যবস্থা। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমার। দলটির নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশনে চলছে বৈঠক। নির্বিচারে হত্যার নির্দেশ সহ শেখ হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ। প্রতিবেদন জমা তদন্ত সংস্থার চলতি মাসেই বিচার শুরুর আশা প্রসিকিউশনের। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ লুটে খেতে বিএনপিকে নিধনের ষড়যন্ত্র চলছে। অভিযোগ মির্জা আব্বাসের, বললেন অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একে অপরকে দোষারোপ নয়, গাফিলতি বন্ধের নির্দেশ প্রধান উপদেষ্টার। আগের আমলের সব ভুলে সিভিল সার্জনদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির পত্নীর 2টি ফ্ল্যাট জব্দের আদেশ। 15 বছরে বিদ্যুৎ খাতে হরি লুটের অভিযোগ। 172 কেন্দ্রের তথ্যের খোঁজে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। এবং ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মানুষ। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই জুলাই আগস্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের খবর সামনে আসার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফুঁসে ওঠে অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল ও সংগঠন। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরদিন যমুনা ছেড়ে শাহবাগ অবরোধ করেন বিক্ষোভকারীরা। আন্দোলনের মধ্যে শনিবার রাতে বিশেষ সভায় বসে উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত আসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ও আইনের অধীন সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয়, জুলাই গণহত্যার মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি এবং দেশের সার্বভৌমত্ব, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করতে নানা কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন। এ অবস্থায় তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হলো। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রজ্ঞাপনের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানবাধিকার লঙ্ঘন এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে সবার সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। প্রেস সচিব আরও জানান, এ সিদ্ধান্তে দেশের মানুষের সমর্থন ছিল বলেই কোথাও কোনো আন্দোলন হয়নি। কাজগুলো করি সেটা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হাতে পেয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, এর আগেই বলেছি নির্বাচন কমিশনে বৈঠক চলছে। আওয়ামী লীগের দল হিসেবে যে দলের যে কার্যক্রম স্থগিতা দেশ দিয়ে যে গেজেট প্রকাশ করেছে সরকার, এ নিয়ে কমিশন বৈঠকে বসেছে। এখনও চলছে সেই আইনের যাচাই বাছাই। এখনও তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তবে গেজেটে যে ধরনের আদেশ দেয়া হয়েছে সেই আদেশের ভিত্তিতে কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ অথবা স্থগিত কোনোটি করতে পারে না নির্বাচন কমিশন। কারণ আরপিওর কোনো আইনের ধারায় এই ধারাটি নেই, যার কারণে তাদের যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার অথবা স্থগিত করার, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নিজস্ব ক্ষমতা বলেই তাদেরকে সেই ক্ষমতা প্রয়োগ করতে হবে। যেহেতু বলা হয়েছে নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তারা তাদের নিজ ক্ষমতা বলে তারা যে কোনো একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে। তবে এই সিদ্ধান্তে উপনীত হতে গিয়েই তারা হয়তো বিপাকে পড়েছেন। রাজনৈতিক এর বাইরে যেসব রাজনৈতিক দল রয়েছেন বড় বড়, তাদের সাথেও আলোচনা করছেন, তাদের সাথে কথা বলছেন, সরকারের সাথে কথা বলছেন বলে এখন পর্যন্ত তারা যে আইনের যে যাচাই বাছাই সেটি তারা করছেন। তবে এখনো পর্যন্ত আর গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দল নিয়ে নিবন্ধনের বাতিল নিয়ে যেসব ধারা রয়েছে সেই ধারাগুলোতে কিন্তু তারা কোনো কিছু খুঁজে পাননি। যদি এটি করতেই হয় সেক্ষেত্রে নির্বাচনের ক্ষমতা বলেই করতে হবে। আসলে অপেক্ষা করতে হবে যে কমিশন কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে থেকে যোগ দিয়েছিলেন কাউসারা চৌধুরী কুমু। জুলাই আগস্ট আন্দোলনের নির্বিচারে 1400-র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। তাজুল ইসলাম জানান, আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। এ মাসেই তার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার 2 সেনাপতি হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5টি অভিযোগের প্রমাণ মিলেছে। শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম বলেন, সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। তিনি বলেন, রাজপথের চাপ মাথায় নিয়ে বিচার করা যাবে না। আন্তর্জাতিক মানসম্মত বিচার করতে গেলে যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে। তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না। এ নিয়ে জুলাই গণহত্যার 2 মামলার তদন্ত শেষ হলো। চলতি মাসেই শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশ লুটে খেতে অফিস আদালত সহ সব জায়গা থেকে বিএনপি নিধন চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এ সময় করিডোর প্রসঙ্গে মির্জা আব্বাস আরও বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, বিক্রি করে দেওয়ার জন্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের পর আবারও রাজনীতির মাঠ সরগরম দলটির নেতাকর্মীদের পুনর্বাসন নিয়ে। কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগের তীর বিএনপির দিকে।
এমন প্রেক্ষাপটে সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে বিএনপি প্রতিষ্ঠিত করতে চায় এ কথা বলে যারা অপপ্রচার চালাচ্ছে তারা দেশ ও জনগণের শত্রু। থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। জনগণের রায় ছাড়া দেশের ভেতরে করিডোর দেওয়ার কোনো সুযোগ নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, বিক্রি করে দিতে নয়। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু কথায় নয়, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার দৃশ্যমান করুক। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনারা ক্ষমতায় থাকতেই দেখান না কেন? এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের স্বার্থে বিদেশি রক্তচক্ষুকে উপেক্ষা করে অন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। স্বাস্থ্য খাত আমাদের যে শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একে অপরের প্রতি দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। বলেন, আগের আমলের সব ভুলে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ঝাঁপিয়ে পড়তে হবে। এ সময় গাফিলতি বন্ধের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে যোগ দেন 64 জেলার সিভিল সার্জন। অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগের আমলের ধ্যান ধারণা ভুলে চিকিৎসকদের নব উদ্যমে স্বাস্থ্যসেবায় ঝাঁপিয়ে পড়তে হবে। সেবা নিশ্চিতে একে অপরের প্রতি দোষারোপ না করে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমি বলবো আমাকে এই দেন, ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে। ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হাওয়ায় মিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে। আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবার নাজুক পরিস্থিতির কথা সবারই জানা। সব সীমাবদ্ধতার মধ্যেও সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মানসিকতা নিয়ে এগিয়ে এলেই 25% স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব। যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় যেভাবে আছে এই পরিস্থিতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেল। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যেই করবো। স্বাস্থ্যসেবার দীর্ঘমেয়াদী উন্নয়নে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার আগ্রহী বলেও জানান প্রধান উপদেষ্টা। ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি, একটা সুযোগ। এবং নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। যাদের কাছে এসব অস্ত্র রয়েছে সেগুলো ফেরত দিতে হবে। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, র্যাব পুনর্গঠনে কমিটি করা হয়েছে। এ সভায় বিজিবি মহাপরিচালক অভিযোগ করেন, পরিকল্পিতভাবে পুশিং করছে ভারত। এর প্রতিবাদ জানানো হলেও বিএসএফের চেষ্টা থেমে নেই। চলতি মাসের শুরু থেকেই সীমান্ত দিয়ে দফায় দফায় মানুষ পাঠাচ্ছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। পুশিনের তালিকায় বাংলাদেশি ছাড়াও রয়েছে ভারতের নাগরিক ও রোহিঙ্গা। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় পুশিন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরে বিজিবি মহাপরিচালক জানান, পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে মানুষ পাঠাচ্ছে ভারত। এ বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে 39 জন রোহিঙ্গা পাওয়া গেছে। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি যে খাগড়াছড়ি এলাকায় মূলত আরও প্রায় 200 থেকে 300 জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে, যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল।
তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত 2 দিন ধরে তারা চেষ্টা করছে, পারছে না। বৈঠকে পুলিশ বাহিনীকে আর চাইনিজ রাইফেল, সাবমেশিন গান, 9mm পিস্তলের মতো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া র্যাব পুনর্গঠনে 5 সদস্যের কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা আসন্ন ঈদুল আজহার আগেই পরিশোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। ঈদ সামনে রেখে সড়ক মহাসড়কে চাঁদাবাজি করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুদকের আবেদনে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট সহ দুবাইয়ে 2টি ফ্ল্যাট ও অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিদ্যুৎ খাতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে 172টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়ে পিডিবিতে চিঠি দিয়েছে দুদক। নজিরবিহীন দুর্নীতি করে বছর 2 আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন সাবেক আইজিপি বেনজির আহমেদ। প্লট, ফ্ল্যাট, বাংলো বাড়ি, রিসোর্ট, ব্যাংক অ্যাকাউন্টে হাজার কোটি টাকা লেনদেন সহ বেনজিরের বিত্ত বৈভবের গল্প বিস্ময়ের সৃষ্টি করে। দীর্ঘদিন পর নতুন করে পলাতক থাকা বেনজির পরিবারের অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। দেশের গণ্ডি পেরিয়ে বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট সহ দুবাইয়ে 2টি ফ্ল্যাট ও 2টি অ্যাকাউন্টে 50 লাখ টাকার বেশি সন্ধান মিলেছে বেনজির স্ত্রী জিসান মির্জার নামে, যা জব্দ করতে নির্দেশনা জারি করেছেন আদালত। এদিকে দুদকের অভিযোগে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট। সরকারের 3 মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে $2,830 কোটি। শুধু ক্যাপাসিটি চার্জের নামেই আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা বলে অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখতে পিডিবিতে তথ্য চেয়েছে দুদক। প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ নানা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এ বিষয়ে একটা অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা কাগজপত্র চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর একটি পত্র প্রেরণ করেছেন। অভিযোগ করা হয়েছে বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। ভারত পাকিস্তান সংঘাতের পর নরেন্দ্র মোদীর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ। বললেন, পরমাণু অস্ত্রের হুমকিকে ভয় পায় না নয়াদিল্লি, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে নয়। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে 3 বাংলাদেশিকে মিয়ানমারে নিয়ে গেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি জানান, দুপুরে লেদা এলাকার নাফ নদী থেকে সিদ্দিক হোসেন, রবিউল আলম ও মাহমুদ হোসেনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 3 ব্যক্তি নাফ নদীতে নৌকা নিয়ে নেমেছিলেন। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়, পরে ধাওয়া দিয়ে আটক করে নিয়ে যায়। তাদের ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। গত 8 ডিসেম্বর রাখাইনের মংডু টাউন দখলের পর থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে 204 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ফেরানো হয়েছে 189 জনকে। ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। তাদের দাবি, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে ইউপিডিএফ। এজন্য প্রতিহতের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে উত্তাল পাহাড়ি অঞ্চল। স্লোগান দিয়ে সংগঠনটি সকল কার্যক্রম বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। সোমবার সকালে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে, পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল হিসেবে পার্বত্য এলাকায় হত্যাকাণ্ড, অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এই অবস্থায় পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নিষিদ্ধের দাবি তাদের। 54 বছর যাবৎ খুন করছে, অস্ত্রবাজি করছে, সেনাবাহিনীকে গুলি করে বা হত্যা করা হচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
পাশাপাশি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে ইউপিডিএফ 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব দেওয়ায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করেন আন্দোলনকারীরা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড গড়ল বাংলাদেশ। চলতি অর্থবছরের ৭ মে পর্যন্ত এসেছে $2,527 কোটি। এর আগে করোনার সময় 2020-21 অর্থবছরে এসেছিল সর্বোচ্চ $2,477 কোটি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দফতর থেকে সোমবার রেমিটেন্সের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, চলতি মাসের 7 দিনে প্রবাসীদের পাঠানো আয় ছিল $73,50,00,000। সেই হিসেবে চলতি অর্থবছরের জুলাই থেকে 7 মে পর্যন্ত রেমিটেন্স প্রবাহ $2,527 কোটি, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 28.2% বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বৈধ পথে রেমিটেন্স পাঠানো বৃদ্ধি ও হুন্ডি কার্যক্রম কমে আসায় প্রবাসী আয় বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সকালে প্রস্তুতি সভা শেষে দুই উপদেষ্টা ফাউজুল কবির খান ও আসিফ মাহমুদ জানান, মহাসড়কে বসবে না কোরবানির পশুর হাট। বাড়তি ভাড়া, চাঁদাবাজি, ছিনতাই রোধে থাকবে কঠোর নজরদারি। কোথাও কোনো অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 7 জুন হতে পারে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদে যাত্রীদের যাতায়াতের পাশাপাশি আরেক চ্যালেঞ্জ কোরবানির হাট ও পশু পরিবহন ব্যবস্থাপনা। এ নিয়ে সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে হয় প্রস্তুতি সভা। বৈঠকে দুই উপদেষ্টার পাশাপাশি অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পরিবহন মালিক, যাত্রী প্রতিনিধি সহ অংশীজনরা। সভা শেষে উপদেষ্টারা জানান, মহাসড়কে বসবে না পশুর হাট। ঈদযাত্রায় বাড়তি ভাড়া, কোরবানির হাট ও যানবাহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণে থাকবে কঠোর নজরদারি। নির্দেশনা দেওয়া হয়েছে যে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। কোরবানির যে পশু পরিবহন সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে এটা রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। টাকা পয়সা যাতে ছিনতাই না হয় সেজন্য আমরা ব্যাংকগুলোকে বলবো হাটের সাথেই তারা যাতে ব্যাংকের বুথ করেন। উপদেষ্টাদের আশা, এবারও নির্বিঘ্ন থাকবে ঈদ যাত্রা আর কোরবানির পশু পরিবহন। গত ঈদের থেকে আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে, যে জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল, তারপরেও সেগুলো এবার আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। সভায় জানানো হয়, 21শে মে থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি, আর যাত্রা শুরু হবে 31শে মে। যাত্রী পরিবহনে যুক্ত হবে অতিরিক্ত 44 কোচ আর 5 জোড়া স্পেশাল ট্রেন। এছাড়া কোরবানির পশু পরিবহনে থাকবে 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত জানালো নির্বাচন কমিশন। দলটির সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হাতে পেয়ে বৈঠকে বসেছে ইসি। এরপর রাতে ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। স্থগিত করা হলো, সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। আমরা আবার একটু আগারগাঁওয়ে যাব নির্বাচন কমিশনে। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাব তার কাছে। কুমু, আমি এর আগে বলেছিলাম যে প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আওয়ামী লীগের যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে নিবন্ধন সেটি স্থগিত করেছে নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব আক্তার আহমেদ, তিনি আসলে বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমকে। বলেছেন যে গেজেট পাওয়ার পরেই সরকার যে গেজেট প্রকাশ করেছে রাজনৈতিক দলের নিবন্ধনের যে রাজনৈতিক দলের যে কার্যক্রম তারা
বাতিল করেছে সেই কার্যক্রমের উপরে তারা আসলে এই আলোকে গেজেট নিয়ে পর্যালোচনা করতে বসে এবং এই পর্যালোচনার পরে প্রায় 3.5 ঘন্টা পর কমিশন উপনীত হয় যে সরকার যে গেজেট প্রকাশ করেছে এরই আলোকে বা এরই ধারাবাহিকতায় তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল মানে স্থগিতের সিদ্ধান্ত নেয় কমিশন। এবং আমরা কমিশন সচিবকে প্রশ্ন করেছিলাম যে আসলে এখানে কোন আইনের ভিত্তিতে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেছেন এখানে কোনো আইনকে দেখা হয়নি অথবা গণপ্রতিনিধিত্ব আদেশের যে ধারা আছে বা আইন আছে রাজনৈতিক দল নিবন্ধনের, সেক্ষেত্রে সেটি না লক্ষ্য করে সরকার যে গেজেট প্রকাশ করেছে যে আইনের আলোকে সেটারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন এই ধরনের সিদ্ধান্তে উপনীত হয়েছে। এবং তারা বলছে যে আওয়ামী লীগের যেহেতু সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেক্ষেত্রে তারা রাজনৈতিক দলের যে নিবন্ধন সেটি তারা স্থগিত করলেন। এবং আজকের পর থেকেই কিন্তু তারা এখন মানে রাজনৈতিক যেই ধরনের কর্মসূচি হোক না কেন আওয়ামী লীগ আর তারা প্রতিপালন করতে পারবেন না। সভা সমাবেশ মিছিল থেকে এমনকি তারা ভোটের মাঠেও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই আদেশ তুলে না নেওয়া হয়। বিশেষ করে যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে সামনে, সেই ভোটেও অংশ নিতে পারবেন কিনা সেটি নিয়েও কিন্তু এখনো দ্বিধা থেকে গেল। কারণ যেহেতু এই আদেশ বলবৎ থাকবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল হিসেবে তারা কোনোভাবেই ভোটে অংশ নিতে পারবেন না, শুধু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। আর যদি তারা স্বতন্ত্র হিসেবে কেউ দাঁড়াতে চায় সেটি ভিন্ন বিষয়, তবে দলের প্রতীক আর তারা এই মুহূর্তে ব্যবহার করতে পারছেন না। নির্বাচন কমিশন ভবন থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কোমো। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সোমবার দেয়া ভাষণে মোদী বলেন, সন্ত্রাসবাদ ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। टेरर और टॉप एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। সময় সংবাদে প্রতিবেদন দেখে জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়েছে ক্রীড়া পরিষদ। স্টেডিয়াম এলাকায় সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ রাখতে মোবাইল কোর্ট বসিয়ে দোকানীদের সতর্ক করেছে এনএসসি। ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকায় ঘিঞ্জি পরিবেশ ও পড়ে থাকা ময়লা আবর্জনা নিয়ে সময় সংবাদের খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে জাতীয় ক্রীড়া পরিষদ। কোনো কালক্ষেপণ না করে অভিযানে নামে এনএসসির কর্মকর্তারা। তবে এদিন কোনো জরিমানা নয়, মোবাইল কোর্টের মাধ্যমে স্টেডিয়াম কমপ্লেক্সে থাকা দোকানীদের সতর্ক করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত। সেই সঙ্গে স্টেডিয়ামের করিডোরে থাকা জিনিসপত্র দ্রুত সরাতে দোকানীদের নির্দেশ দেন তিনি। স্টেডিয়াম এলাকায় অবৈধভাবে পার্কিংয়ে থাকা গাড়িগুলো আগে থেকেই সরিয়ে দেন এনএসসির লোকজন। তবে এদিন চোখে পড়েনি ফুটপাতে থাকা হকারদের। আগে থেকেই খবর পেয়ে দোকান বসাননি তারা। নিয়মিত মোবাইল কোর্ট বসিয়ে স্টেডিয়াম এলাকায় খেলার জন্য সুস্থ পরিবেশ ও নিরাপদ রাখার প্রতিশ্রুতি জাতীয় ক্রীড়া পরিষদের। যেসব ইলিগেল অকুপাই আছে সেগুলো সরানো থেকে শুরু করে যাতে এটার পরিবেশ বান্ধব একটা স্পেস হয়, সবাই যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটাই আপাতত আমাদের মোটো। তবে অভিযোগ আছে স্টেডিয়াম এলাকা থেকে চাঁদা নিয়ে হকারদের ফুটপাতে বসতে দেন কিছু অসাধু এনএসসি কর্মকর্তা। এমন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। এনএসসির কেউ যদি এগুলিতে সম্পৃক্ত থাকে এবং যদি প্রমাণ পাওয়া যায়, তার জন্য চাকরি বিধিমালা রয়েছে, বিভাগীয় বিষয়াশয়গুলো রয়েছে, সেই প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হবে। এনএসসি কর্মকর্তারা চলে যাওয়ার কয়েক মিনিটের মাথায় আবারও স্টেডিয়ামের করিডোরে নিজেদের জিনিসপত্র রাখেন তারা। সতর্ক করার পরও কেন এমনটা করেছেন এই প্রশ্নে নেই কোনো সদুত্তর। যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার হয় জিজ্ঞেস করেন, আদারওয়াইজ কোনো তথ্য আমরা দিতে পারবো না, বলতে পারবো না, দুঃখিত। আমরা ভিতরে নিচে, উনিও বলছে যে আজকে যাই হয়েছে আপনারা কালকে রাইখেন না। শুধু দোকানে কিংবা ফুটপাত নয়, সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকার আনাচে কানাচে দেখা যায় মাদকের আখড়া। তা নির্মূলেও কাজ করার কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি। দিনভর বৈঠকের পর সিদ্ধান্ত, কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনের নির্দেশনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং দেশ লুটে খেতে বিএনপিকে নিধনের ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা আব্বাসের। বললেন, অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।